হ্যালো বন্ধুরা, গপ্প দিদি সুস্মিতার সাথে নিয়ে আজকে চলে এলাম। আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, ডিসেম্বর 16। গতকাল থেকে তোমাদের শুরু করেছি কি খুব খুব ইন্টারেস্টিং সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং। গতকাল পথের পাঁচালী নিয়ে বলেছি, আজকে যেটা নিয়ে বলবো তারও একটু থিম সংটা শুনিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আশা করি খুব ভালো লাগবে। বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইন, ঠিক। একেই বলে শুটিংয়ের দ্বিতীয় এপিসোড সত্যজিৎ রায় লিখেছেন, যেটার নাম হচ্ছে হুন্ডি ঝুন্ডি শুন্ডি। শুনতে থাকো। গুপি বাঘা ভূতের রাজার কাছ থেকে বর পেয়ে নদীর ধারে বসে ভর পেট খেয়ে সবে হাত মুখ ধুয়েছে, এমন সময় এক পাহাড়ের ডুলিতে চড়ে কোথাকার কোন এক গানের ওস্তাদ এসে বাজনদার পেয়ারা বরকন্দাজ নিয়ে গলা সারতে সারতে তাদের পাশ দিয়ে চলে গেল। কোথায় যাচ্ছে তারা? গুপি বাবাকে জিজ্ঞেস করে জানে তারা যাচ্ছে শুন্ডি, কারণ সেখানে রাজবাড়িতে গানের বাজি হবে। ওস্তাদ মশাই তাতে যোগ দেবেন। দল চলে যাবার খানিকক্ষণের মধ্যেই গুপি বাগার খেয়াল হলো, তাহলে আমরাই বা গানের বাজিতে যোগ দেবো না কেন? আমরা তো গান বাজনা জানি, যদি বাজি যেতি তাহলে রাজা হয়তো আমাদেরকে সভা গায়ক করে রাখবেন। বরের জন্যে যে কোনো জায়গার নাম করে দুজনে ওর হাতে তালি মারলেই হুশ করে সেখানে পৌঁছে যাওয়া যায়। তা যায় ঠিকই, কিন্তু মুশকিল হয়েছে কি, ওস্তাদের গানের ঠেলার জায়গায় নামটা দুজনের কারোরই কানে যায়নি, বা ঢুকলেও এর মধ্যে তারা নামটা ভুলে গেছে। গুপি বলে ঝুন্ডি, বাঘা বলে হুন্ডি। তাহলে কোন জায়গার নাম করে তারা তালি দেবে? ঠিক হলো, গুপির কথা মতো প্রথম ঝুন্ডিতেই যাওয়া যাক। যারা গুপি গাইন বাঘা বাইন ফিল্মটা দেখেছো তাদের হয়তো মনে থাকবে পরের ঘটনা। এবার ঝুন্ডি বলে তালি দিতেই চোখের নিমেষে তারা হাজির হয় বরফের দেশে। হু হু কাঁপুনির পর আবার হাততালি দিয়ে গরম পোশাকও তাদের আনতে হয়। সেই পোশাক পরে দুজনের লেগে গেল ঝগড়া। বাঘার ধমকের চোটে শেষ পত্র গুপি বলে, চলো তাহলে হুন্ডি চলো। ওমা, হুন্ডি যেই বললো, ওই তালির ফলে তারা পৌঁছে গেল একদম ধু ধু মরুভূমির মাঝখানে। বরফের দেশের পোশাক তখন গায়ে, তখন গরম লাগছে, সেগুলো গা থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর গুপি বাঘাকে গালাগালি দিতে দিতে হঠাৎ দুজনের একসঙ্গে মনে পড়ে শুন্ডি নামটা। এবার প্রথম হাততালি থেকে শুন্ডি নাম মনে পড়া পর্যন্ত সমস্ত ঘটনাটা ফিল্মে দেখতে লাগে কতক্ষণ? ওটা 3 থেকে 3.5 মিনিট। এই 3-3.5 মিনিটের এই দৃশ্য তুলতে আমাদের যে কত হাঙ্গামা করতে হয়েছে সেটাই আজ তোমাদের বলবো। প্রথমেই বলে রাখি, গুপি গাইন বাঘা বাইনের প্রথম দিকে দৃশ্য তোলা হয়েছিল বীরভূমের রামপুরহাট থেকে প্রায় 20 মাইল দূরে একটা গ্রামে, তার নাম নতুন গ্রাম। গুপি বাঘার প্রথম ভোজ, ওই ডুলিতে ওস্তাদ হয়ে যাওয়ার দৃশ্য আর ঝুন্ডি বলে প্রথম হাততালি সবই ওই গ্রামের এক নদীর ধারে তোলা হয়েছিল। হাতে তালি দেবার পরেই দেখা যায় গুপি বাঘা শূন্যে উঠে গেল। এই ব্যাপারটা করতে অবশ্যই একটা কারসাজির প্রয়োজন হয়েছিল। একটা 8 ফুট বাঁশের মাচা তৈরি করে ক্যামেরাটাকে তার নিচে বসানো হয়। তারপর গুপি বাঘাকে মই দিয়ে মাচায় তুলে বলা হয় ঠিক ক্যামেরার সামনে বালির উপর লাফিয়ে পড়তে। এই ব্যাপারটা ছবি তোলার সময় ক্যামেরার মধ্যে ফিল্ম চলবে উল্টো দিকে, সে ব্যবস্থাও আগে থাকতে করে রাখা। এই উল্টো তোলা ছবি সোজাভাবে চালালেই পর্দা সেটা আবার উল্টে গিয়ে হয়ে যাবে যে গুপি বাঘা উপর থেকে নিচে নামা না, নিচ থেকে হুশ করে উপরে উঠে যাচ্ছে। এরপরই দর্শক দেখবে দৃশ্য একদম পাল্টে গেল। কোথায় বাংলার মাঠ, মাঠ ঘাট ঘাস নদী গাছপালা সব উধাও, খালি বরফ আর বরফ। এই বরফের দৃশ্য কোথায় তোলা হবে সেটাও তখন ঠিক করা দরকার। খোঁজ নিয়ে যাওয়া না গেল ফেব্রুয়ারি মাসে সিমলায় বরফ থাকে, আর সিমলা থেকে 8 মাইল দূরে আরও 1000 ফুট উপরে এমন জায়গা আছে যেখানে শুধুই বরফ, ঘরবাড়ির চিহ্ন নেই। সেই জায়গাটার নাম হচ্ছে কুফরি। যারা গেছো তোমরা হয়তো জানো। এই কুফরিতেই ছবি তোলা হবে বলে স্থির করে আমরা দল নিয়ে ট্রেনে করে 1000 মাইলের পাড়িতে বেরিয়ে পড়লাম।
কিছু লোক দিল্লিতে রয়ে গেল, কারণ আমরা সিমলা থেকে দিল্লি হয়ে আবার যাব কোথায়? রাজস্থান, মরুভূমির দৃশ্য তুলতে। সেখানে শুন্ডি আর হাল্লার দৃশ্য তোলা হবে। সিমলা যাবার দলে গুপি ভাগা সমেত সব শুদ্ধ জন 10 লোক। আমি সিমলা আগেও গিয়েছি একবার গরমের সময়। এবার শহরটাকে দেখে কিন্তু আবার চেনা মুশকিল। মনে হয় পুরো শহর সাদা, রাস্তার উপর, ঘর বাড়ির ছাদে, পাহাড়ের গায়ে, পাইন গাছের ডালে পুরো বরফ জমে রয়েছে। পথের বরফ আবার গলে পিছল হয়ে আসছে রয়েছে, আমাদের এখানকার ব্ল্যাক আইসের মতন। হাঁটতে গেলে সাবধানে পা ফেলতে হচ্ছে। আমাদের হাতে আবার সময় কম, তাই দুপুরের খাওয়া সেরে 3টে ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার কুফরির উদ্দেশ্যে। প্রথম কাজ হলো কোথায় শুটিং হবে সেই জায়গাটা বার করা। মনের মতন জায়গা বাছাই করে কাল আবার আসতে হবে শুটিংয়ের লট বহর সঙ্গে নিয়ে। ক্যামেরা তো থাকবেই, তাছাড়া থাকবে 8 ফুট উঁচু মাচা। ওই যে, যদিও এই মাচা আবার বাঁশের নয়, এবার স্টিলের। এখানেও গুপি বাগাকে হাততালি দিয়ে শূন্য নিতে হবে, তাই মাচা ছাড়া গতি নেই। দ্য সেম প্রসিজিওর। মাত্র 8 মাইল পথ, কিন্তু যেতে লাগলো প্রায় 1 ঘন্টা। পাহাড়ের ঘা ঘেঁষে এঁকে বেঁকে চলা পুরো রাস্তাটাই বরফে ঢাকা। প্রায় 8-10 ইঞ্চি পুরো বরফ, তাতে খাদ কেটে গাড়ির চাকা এগিয়ে গিয়ে চলেছে। সরি, গলা বরফে চাকা মাঝে মাঝে এগোতে চায় না, একই জায়গায় দাঁড়িয়ে হুড় করে ঘুরছে, চারিদিকে বন বন করে ঘুরছে। পথে মেঘ করেছিল, ফলে ঠান্ডাও বেড়েছিল বেশ, কিন্তু কুফরি পৌঁছানোর অল্পক্ষণের মধ্যে চা চকচকে রোদ উঠল। কুফরি আসলে একটা গ্রাম, এখনো হয়তো তোমরা চিনতে পারবে না, কিন্তু এখানে শীতকালে বহু লোক স্কিইং করতে আসে। তাদের মধ্যে সরকার একটা ক্লাব, একটা বাংলো আর একটা রেস্ট হাউস তৈরি করে দিয়েছে। আমাদের এসবের দরকার নেই, তা আমরা এগিয়ে গেলাম আমাদের কল্পনায় যে বরফের রাজ্য রয়েছে তার সন্ধানে। রাস্তার ধারেই জায়গা পেতে হবে, কারণ দুর্গম জায়গা হলে সেখানে আবার শুটিংয়ের জন্য জিনিসপত্র পৌঁছানো খুব মুশকিল। আরও 100-2 ফুট উঠতেই এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে 3 দিক একদম খোলা। চোখ ঘোরালে স্তরের পর স্তর বরফে ঢাকা পাহাড় ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের ডাইনে রাস্তার ঠিক পাশ দিকেই উঠে গেছে তুষারাবৃত পাহাড়ের গা। আমরা গাড়ি থামিয়ে বাইরে বেরোলাম, আর বেরিয়েই বুঝলাম চারদিকে বরফ সত্ত্বেও ঠান্ডা কিন্তু বেশি লাগছে না। বিশেষত রোদ যখন উঠলো তখন কিন্তু খুব আরামই লাগছিল। এই রোদের মধ্যেই আবার হঠাৎ করে বরফ পড়া শুরু হলো। মিহি পাউডারের মতন বরফ আকাশ থেকে হেলে দুলে নেমে আসছে। হাত পাতলে হাতের তেলোয় কয়েক মিনিটের মধ্যেই সাদা হয়ে যাচ্ছে। বরফ পড়ার কোনো শব্দ নেই বলেই যেন ব্যাপারটা ভারী রহস্যময় মনে হয়। তাছাড়া আকাশে মেঘ, অথচ আকাশ থেকে কিন্তু মেঘ নেই, অথচ আকাশ থেকে কিছু পড়ছে ভাবতেও কিন্তু যেন অবাক লাগে। এই মিহি দানা তুষার বরফের মধ্যে ঘোরাঘুরি করে এক জায়গাটা লক্ষ্য করলাম, রাস্তা থেকে 10 হাত উপরে পাহাড়ের গায়ে একটা স্বাভাবিক প্ল্যাটফর্ম গোছের মতন হয়ে গিয়েছে। সেখানে গুপি বাঘা বেশ স্বচ্ছন্দে দাঁড়াতে পারবে। তখনই ঠিক করলাম যে তালির জোরে বাংলাদেশের গ্রাম থেকে শটান ওখানে এসে তারা হাজির হবে। চারিদিকে চোখ বুলিয়ে দেখে নিলাম যে কাছাকাছির মধ্যে কেবল বরফ, আর তারই ফাঁকে কালো পাথর ছাড়া আর কিচ্ছু নেই। এবার জায়গা তো পাওয়া গেল, কিন্তু এবার আরেক সমস্যা। বাংলাদেশের গ্রামে গুপি বাঘাকে দেখানো হয়েছে কি, পরনে একটা ফতুয়া মতন পিরেন, কাঁধে চাপানো একটা চাদর আর খাটো করে পরা ধুতি। এই অবস্থাতেই তারা হাততালি দিয়ে বরফের দেশে হাজির। তার মানে তাদের যখন প্রথম দেখা পাচ্ছি বরফের উপর, তাদের গায়ে ওই গ্রামের পোশাকটাই থাকতে হবে। অথচ এই ঠান্ডায় এ পোশাক চলবে কি করে? গুপি বাঘার অবশ্য উৎসাহের শেষ নেই। তারা বলল গ্রামের পোশাকেই বরফে নামবে। না, আমাদের কাছে এটা একটু বাড়াবাড়ি মনে হলো। শেষ পর্যন্ত ঠিক হলো যে ওই 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 যে ফতুয়ার তলায় তারা পরবে হাত কাটা পুলোভার, আর পায়ে চাপাবে নাইলনের তৈরি লম্বা মেয়েদের মোজা, ওই যে স্টকিংস যেটা। এই মোজার রঙ চামড়ার রঙের সঙ্গে তফাৎ বোঝা যাবে না, আর তা একটু দূর থেকে তাকে আর মোজা বলে মনে হবে না। এছাড়া দুজনেরই পায়ে থাকবে ওই ভূতের রাজার দেয়া জাদু জুতো। ওই জুতো আমাদের ছবির জন্য বা স্পেশাল করে তৈরি করা হয়েছিল।
দৃশ্যটাতে যে জমে ভালো, তাই ঠিক করা হলো যে বরফের ওই প্ল্যাটফর্মের উপর পড়েই গুপি বাঘা ঠান্ডা এবং ভরকারিতে লাফাতে শুরু করবে। আর তার ফলে তারা ওই 12 হাত উঁচু থেকে পা হড়কে বরফের গা দিয়ে গড়িয়ে শটান একেবারে নিচে এসে পড়বে। আইডিয়াটা নো ডাউট ভালো, আর গুপি বাঘাও রাজি, কিন্তু মনে না 16 আনা ভরসা আসছে না। এইভাবে গড়িয়ে পড়তে গিয়ে যদি কিছু বিপদ হয়। এ নিয়ে আমাদের মতো আলোচনা করছে এমন সময় একটা স্থানীয় লোক আমাদের কথাবার্তা শুনে আশ্বাস দিল যে এতে কোনো বিপদের সম্ভাবনা নেই। আমরা পাহাড়ের যে অংশ পেয়েছি সেখানে নাকি বরফের তলায় লুকোনো কোনো গর্ত টর্ত নেই, বা এবড়ো খেবড়ো পাথরও নেই। কথা শুনে মনে হলো লোকটা নির্ভরযোগ্য। তারই উপর ভরসা করে ক্যামেরা খাটানো হলো, আর গুপি বাঘা বরফের ফাঁকে ফাঁকে পাথরের উপর পা ফেলে উপরে উঠে সেই ওই সমতল জায়গাটায় গিয়ে হাজির হলো। শর্টটা নিতে মিনিট 5-এর বেশি সময় লাগলো না। এটা বোধহয় না বললেও চলবে যে এই ধরনের শর্টে রিহার্সালের কোনো দরকার নেই। একেবারে সরাসরি দুর্গা দুর্গা বলে ক্যামেরা চালিয়ে দিতে হয়, তারপর যা হয় হবে। বরফের গা দিয়ে গুপি বাঘার গড়িয়ে পড়ার দৃশ্য হয়তো তোমাদের অনেকে মনে থাকবে, কিন্তু শটটা শেষ হবার পরেই যে ঘটনা ঘটলো তোমাদের জানা নেই। দুই মূর্তিমান গড়াগড়ি অবস্থা থেকে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমাদের চটি হারিয়ে গিয়েছে। কি ব্যাপার, কখন হারালো? জানা গেল একেবারে শটের শুরুতেই। দুটো লাফ মারতেই নাকি দুজনের চটি খুলে বরফের তলায় তলিয়ে গিয়েছে। আধ ঘন্টা বরফ খোঁড়াখুড়ি করেও সে চটির আর কোনো হদিশ পাওয়া গেল না। গ্রীষ্মকালে বরফ গলার আগে যে চটি পাওয়ার সম্ভাবনা নেই। সেই ভূতের ওই চোখ আঁকা চটি যে স্পেশালি বানানো, কিভাবে কুফরির কোন আদিবাসীর চোখে পড়বে, আর পড়লেও তখন তার মনের ভাব কি হবে সেটা কল্পনায় ভেবেই আমার বেশ মজা লাগছিল। যাই হোক, চটি তৈরি করানোর সময় একজোড়া করে এক্সট্রা করিয়ে রাখা হয়েছিল এটিই রক্ষে। এরপরের শটগুলো বেশ ভালোভাবে উতরে গেল। শীতে কাঁপতে কাঁপতে গুপি বাঘা হাতে তালি মেরে গরম জামা চায়, আর তৎক্ষণিৎ তাদের গায়ে এসে যায় তিব্বতী পশমের পোশাক। এই পোশাক আমরা জোগাড় করে রেখেছিলাম কলকাতারই এক সাহেবের কাছ থেকে। গায়ে গরম জামা চাপা মাত্র বাঘা তেলে বেগুনে জ্বলে ওঠে। এবার গুপ্পুর দিকে মুটো মুটো বরফ ছুঁড়ে মারতে মারতে বলে, এই তোমার ঝুন্ডি, এইখানে হবে তোমার গানের বাজি। অগত্যা গুপিকে বলতে হয়, তাহলে চলো তোমার ওই হুন্ডিতেই যাওয়া যাক। নতুন গ্রামের বালির ওপর ওই বাঁশের মাচার বদলে এবার কুফরির ওই বরফের উপর লোহার মাচাটা কাটানো হলো। ক্যামেরা তার নিচে বসে, আর গুপি বাঘা মাচায় চড়ে ক্যামেরার সামনে বরফের উপর লাফিয়ে পড়ে। ব্যাস, কুফরির শুটিং পর্ব শেষ। এবার চলো কোথায়? মরুভূমির দেশ। আমাদের দেশে একমাত্র মরুভূমি হলো পশ্চিম রাজস্থানের থর। গুপি গাইনের ভালো দেশের দেশ শুন্ডি, আর দুষ্ট রাজার দেশ হচ্ছে হাল্লা। এই দুটো জায়গার জন্য রাজস্থানের দুটো শহর বুন্দি আর জয়সলমেরকে বাছা হয়েছিল। গাছপালা, ফুল, ফসল, হ্রদ, পাহাড় সব মিলিয়ে বুন্দির মতন এমন সুন্দর শহর রাজস্থানে খুব কমই আছে। আর ঠিক তার উল্টো হলো জয়সলমের। সেখানে সবুজ নেই বললেই হয়, আর তার সৌন্দর্যের মধ্যে একটা ভয়ঙ্কর রুক্ষ ভাব আছে। যাই হোক, এইবার তো গুপি বাঘাকে নিয়ে তাদের শুন্ডিতে আসার দৃশ্য তুলতে মরুভূমির জন্য বেরিয়ে পড়লাম। যে জায়গায় আমরা হাল্লা রাজার মেলার দৃশ্য তুলেছিলাম সেটাকে পাশ কাটিয়ে জয়সলমেরের পিছনে ফেলে মাইলখানিক দূরে একটা পাথরে ভরা নালা পেরিয়ে আমরা যে অঞ্চলটায় পৌঁছালাম সেখানে জিপ ছাড়া কোনো গাড়ি চলে না। আমরা অবশ্য জিপেই চলেছি, তবে সবসময় যে পথ দিয়ে চলেছি তা নয়। ড্রাইভারের গতিবিধি দেখে মনে হলো এ তল্লাটে নারী নক্ষত্র জানে, সুতরাং আর কিছু চিন্তা নেই। 10 মিনিট অন্তর মরুভূমির কোথায়, হ্যাঁ ড্রাইভার সাহেব মরুভূমি কোথায় বললেই সে বলে মিল জায়গা। এইটুকু জানি যে আমাদের মোহনগড় বলে একটা বিশেষ একটা জায়গায় পেরোতে হবে। গড় বললে কেল্লার কথা ভেসে ওঠে। যাই হোক, 10-12 মাইল যাওয়ার পর এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে রাস্তা বলে আর কিচ্ছু নেই। শুধু রাস্তা কেন, গাছপালা, বাড়ি ঘর সব উধাও, সেই সঙ্গে বালিও উধাও। এটুকু বলতে পারি ভারতবর্ষের অনেক ঘুরেও এমন দৃশ্য কিন্তু কোথাও দেখিনি। আর দৃশ্য যে একই রকম তা নয়। একবার দেখছি নুড়ি পাথরের রাজ্য, একটু দূর গিয়ে দেখছি সেটা হচ্ছে খোলামকুচির রাজ্য, তারপর আবার দেখছি ঝামার রাজ্য,
গাড়ি ধীরে ধীরে উপরে উঠছে আর ধীরে ধীরে ঢাল দিয়ে নেমে আসছে। যেদিকে দু চোখ যায় কেবল বিরাট জমাট বাঁধা ঢেউ আর ঢেউ। অদ্ভুত দৃশ্য ঠিকই, কিন্তু এতে তো আমাদের কাজ চলবে না, কারণ আমাদের দরকার মরুভূমি। বরফের পর মরুভূমি হলে তবেই না মজা। দেখি মনে হবে গুপি বাঘা প্রচণ্ড ঠান্ডার থেকে প্রচণ্ড গরম দেশে এসে পৌঁছেছে। যে পথ দিয়েই যাওয়া হোক না কেন, শেষ পর্যন্ত মোহনগড় পৌঁছালাম। এদিকে 20 মাইল তো এসে গেছি, কোনো মরুভূমির চিহ্ন নেই। এত মেহনত, এত পেট্রোল খরচা, জিপের এত হাড় নড়বড় করে ঝাঁকুনি, সব কি মাঠে মারা যাবে? শেষে মোহনগড়ের একজন লোক বলল, আমরা নাকি গোড়াতেই ভুল রাস্তা ধরেছি, মরুভূমি পেতে হলে অমুক দিকে যেতে হয়, এদিকে নয়। কথাটা শুনে মাথায় হাত দেবো কিনা ভাবছি, এমন সময় আমাদের জিপের ড্রাইভার বললেন, এত দূরে এসে ফিরে যাওয়া ঠিক হবে না, আর খানিকটা পশ্চিমে যাওয়া যাক, কোথাও না কোথায় পেয়ে যাব। যাই হোক, কি আর করব, তাদের কথা আবার বেরিয়ে পড়লাম। এবার কয়েক মাইল যেতে এমন একটা জায়গা পড়লো যেটাকে হয়তো মরুভূমি বলা যায় না, তবে আমার ছবির পক্ষে এর চেয়ে ভালো জায়গা আর কল্পনার বাইরে। এই জায়গার কোনো নাম যদি থেকেও থাকে সেটা জানি না। এখানে বালি আছে, কিন্তু মরুভূমির শুকনো ঢেউ খেলানো বালি নয়। এই বালি চাপ বেঁধে সমতল হয়ে বিছিয়ে আছে চারিদিক। পা ফেললে বোঝা যায় ভেতরটা হচ্ছে একটু জলীয় মতো। তারই মধ্যে বালির রং। সমস্ত প্রান্তরের উপর দুপুরের রোদ এসে পড়েছে। সেই রোদে প্রতিফলিত হয়ে আমাদের চোখ ঝলসে যাচ্ছে। আসলে ফেব্রুয়ারির শেষে এখানে গরম নেই, কিন্তু ক্যামেরার চোখে এটা যে সাহারার সামিল হয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই। জায়গাটা পৌঁছানো মাত্র জিপ থামতে বললাম। অনেক খোঁজার পর মনের মতো একটা জায়গা পেলাম। গাড়ি থেকে নেমেই পশ্চিম দিকে চাইতেই এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। কোথায় এসে হাজির হয়েছি আমরা? রাজস্থানে এই অঞ্চলে এত বিশাল একটা হ্রদ আছে, এ কথা তো জানতামই না। হ্রদ না বলে সমুদ্রও বলা যায়, কিন্তু জলে ঢেউয়ের চিহ্ন মাত্র নেই। সারা পশ্চিম দিকটা জুড়ে বালি প্রান্তরের শেষ মাথায় স্পষ্ট দেখছি জলের রেখা, তাতে ছায়া পড়েছে আকাশের মেঘ, আর ডান দিকে বহু দূরে একসার গাছের। এ দৃশ্য প্রথমে আমাদের সকলকে বিস্ময়ে হতবাক করে দিলেও পরে বুঝতে পারলাম যে এটা হ্রদ নয়, ওটা ছিল মরীচিকা। আর এমনই মরীচিকা যে এরকম সচরাচর দেখা যায় না। গুপি বাঘাকে নিয়ে আমাদের 1.5 মিনিটের দৃশ্য তুলে সন্ধ্যায় জয়সলমীর ফিরে এসে স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে এই আশ্চর্য জায়গা আর সেখানকার মরীচিকার কথা অনেকেই জানেন। তারা বলে যে এই মরীচিকা শুধু মানুষ কেন, জন্তু জানোয়ারদেরও নাকি বোকা বানিয়ে দেয়। প্রতি বছর পালে পালে তৃষ্ণার্ত হরিণ জল ভেবে এরই দিকে হাঁটতে শুরু করে, শেষ পর্যন্ত জলের নাগাল পেয়ে তারা প্রাণ ত্যাগ করে। তাহলে শুনলে তো, এবার তোমরা যখন গুপি গাইন বাঘা বাইনটা দেখতে বসবে, তখন কিন্তু এই 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 ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু দেখো, এবং আমার এই গল্পটার কথা তখন মনে পড়বে যে এই এই ছোট্ট জিনিসটা করতে কত পরিশ্রম মানুষের, হ্যাঁ, কত কষ্ট, কত রকম মানুষের গল্প, তাই না? শুনতে কেমন লাগলো? ভালো লাগলো? যাই হোক, কালকে আবার আরেকটা গল্পের নিয়ে চলে আসবো। তাহলে এবার কিন্তু মনে করে আবার কিনতে দেবে গুপি গাইন বাঘা বাইনটা, কিন্তু দেখতে ভুলো না। আবার দেখা হচ্ছে কিন্তু আগামীকাল। বাই আর নমস্কার।